সুরজিৎদার মতো এরকম ফুটবলার ময়দানে, যাকে আমরা বলতে পারি খুব বিরল প্রতিভা, যে কজন ময়দানে ছিলেন বা আছেন তাদের মধ্যে সুরজিৎ সেনগুপ্ত একজন অন্যতম। মূলত রাইট উইঙ্গার হিসাবে খেলতেন এবং তিনি 72 সালে তিনি মোহনবাগানে যোগদান করেছিলেন এবং তারপর থেকে কিন্তু তার উত্থান। মোহনবাগানে খেলেন, মোহনবাগানের পরে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের পরে আবার মোহনবাগানে ফিরে আসেন 1981 সালে এবং তার মাঝখানে তিনি ভারতীয় দলে খেলেন, জাতীয় দলে, এবং বেঙ্গল সন্তোষ ট্রফি দলে খেলেছিলেন টানা 79 সাল পর্যন্ত। 75 সালে তিনি বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলেন, 76 সালে তিনি বেঙ্গল টিমের নিজে ক্যাপ্টেন হয়েছিলেন। সুতরাং তার মানে স্বর্ণ যুগ বলা যেতে পারে তার একটা, মানে ফুটবলের যে তিনি একজন দিকপাল দিগন্ত, তার খেলায় মানে কি বলবো, তিনি একজন মানে তারকা বললেও কম বলা হয়, তিনি একজন মানে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কলকাতা ময়দানে এবং তাকে নিয়ে আজকে আমরা স্মৃতিচারণা করব। আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন অতিথিদের সঙ্গে আপনাদের একবার আলাপ করিয়ে দিচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমরা সুরজিৎ দাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার কুমারেশ ভাওয়াল, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুজিত কুমার দত্ত। তারা দুজনেই সুরজিৎ দাকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার সঙ্গে দারুণ সখ্যতা ছিল, তাদের দুজনের সঙ্গেই ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তাদেরকে। সুতরাং তাদের কাছ থেকে আমরা শুনতে চাইবো যে সুরজিৎ দাকে তারা কেমন ভাবে দেখেছেন, কেমন ভাবে তারা অভিভাবক হিসাবে সবসময় একজন গাইডেন্স হিসাবে তাকে পাশে পেয়েছেন, সেই কথাগুলো আমরা আজকে শুনে নেব। ফার্স্টে আমি কুমারেশ দার কাছে যেতে চাই। কুমারেশ দার কাছ থেকে আমি জেনে নিতে চাইছি সুরজিৎ দাকে তিনি কেমন ভাবে পেয়েছেন, সুরজিৎ দার কাছ থেকে তিনি কতটা স্নেহ পেয়েছেন, সেই কথা আমি জানতে চাইছি কুমারেশ দার কাছ থেকে। কুমারেশ দা যদি একটু সুরজিৎ দার স্মৃতিচারণ করো। হ্যাঁ সুদীপ্ত, তোমার প্রশ্ন নয় ঠিক, তুমি আমাকে বলার জন্য যেটা বললে সুরজিৎ দা সম্বন্ধে বলার আগে আমি ওনার আত্মার শান্তি কামনা করছি এবং মানে খুবই খুবই খারাপ লাগছে যে বয়সটা তো এমন কিছু নয়, খুব একটা যে এজেড বা খুব একটা অসুস্থ ছিলেন, হঠাৎ করে কোভিড হয়ে গেল। কোভিডটা যে আমাদের কত মানে ইম্পর্টেন্ট বলো বা যে সমস্ত লোকগুলোর বেঁচে থাকার দরকার, এই ধরনের কতগুলো মানে কি বলবো দুঃখের খবর যে আমরা পেলাম 2022-এর শুরুতেই। সমস্ত লিজেন্ডই বলা চলে, লতা মঙ্গেশকর বলো, সুভাষ ভৌমিক বলো, পিলাইরি বলো, সন্ধ্যা মুখোপাধ্যায় বলো, সদ্য আমরা সুরজিৎ দাকে হারালাম। সত্যি খুবই মানে গভীরভাবে শোকাহত আমি। তো যাই হোক, যে জন্য তুমি বসেছো আজকে সেটা বলতে পারলে খানিকটা কষ্টটা লাঘব হবে। সুরজিৎ দার ব্যাপারে আমার মানে সুরজিৎ দা আমার খুবই প্রিয় ফুটবলার, যেরকম কৃষাণুদা। কিন্তু কৃষাণুদার ব্যাপারে আমার একটা আবেগ ছিল, আমি কৃষাণুদার সঙ্গে খেলেছি একসঙ্গে, তো ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠে সর্বত্র কৃষাণুদাকে একদম খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু সুরদাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ উনি 70s ডেকাডের খেলোয়াড় ছিলেন আর আমি ছিলাম 90s, আমরা 90s-এর। তো যাই হোক, কিন্তু ছোট থেকে না আমি সুরজিৎ দার সম্বন্ধে এত শুনেছি পাড়াতে, বাড়িতে। আমার বাড়ির লোকজনগুলো খুবই ফুটবল লাভার। বড়দা খুবই ভালো ফুটবল খেলতেন, মেজদাও ভালো খেলতেন, কিন্তু পড়াশোনার চাপে বা বাবার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ওদের খেলাধুলো হয়ে ওঠেনি, ওরা ভয়ে পড়াশোনাটাই করেছে, যেটা আমি মারধর খেয়েও খেলতে গেছি। যাই হোক, হয়তো ফুটবলের প্রতি ভালোবাসাটা অনেক তীব্র বা বেশি ছিল বলে মারধর খাওয়ার পরেও খেলতে গেছি। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সুরজিৎ দা সম্বন্ধে আমি কিন্তু খুব ছোট থেকে বাড়িতে দাদাদের মুখে শুনতাম, বিকজ অফ উনি 70s-এর ফুটবলার ছিলেন। তো ওই সময় আমার এখনো মনে পড়ে, আমি তখন হয়তো 7, 8 এরম মানে এই ধরনের কোনো ক্লাসে পড়ি বা কিছু। কখনো কখনো টিভিতে খেলা দেখাতো তখন, দূরদর্শন, তো সেগুলো দেখতাম, বড় ম্যাচগুলো দেখতাম। আর ওই যে রেডিওতে যে কমেন্ট্রি হতো না তখনকার দিনে,
অজয় বসু, হুম পুষ্পিত সরকার, ওনারা সব যে কমেন্ট্রি করতেন, তাতে সুরজিৎ দাস সম্বন্ধে যা বলতো, এত সুন্দর বিশ্লেষণ বা এত সুন্দর ডেসক্রাইব করতো, মনে হতো আমি মাঠে পৌঁছে গেছি এবং সুরজিৎ দা কি করছেন সব বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এছাড়াও তখন আরো একটা সুবিধে ছিল, বিভিন্ন খেলাধুলোর পত্রিকা বেরোতো, যেরকম খেলার আসর, খেলার কথা, আনন্দলোক। সুরজিৎ দা ছোটদের প্রতি আমি দেখেছি সুরজিৎ দার বরাবরই একটা মানে অ্যাফেকশন বলো, যাই বলো। উনি যেই মুহূর্তে খেলাটা শেষ করলেন, তারপরেই উনি বিভিন্ন পত্রপত্রিকায় ছোটদের সঙ্গে এসো আমরা ফুটবল খেলি, তো এই ধরনের আর্টিকেলগুলো লিখতেন। এবং তাতে এত সুন্দর মানে লেখাটা বোঝার জন্যে, বুঝতে পারছো, ম্যাচের একটা সিচুয়েশন উনি লিখে বোঝাচ্ছে। কুয়ালালামপুরে মারডেকাতে কৃষাণুদে একটা পাস, মনে করো লেফট উইং থেকে প্রশান্ত ব্যানার্জি, বিকাশ পাজি বাঁ দিকে ছুটেছে, তো সেদিকে পাস না করে কৃষাণুদা, ভিশনটা তো খুব ভালো ছিল, কৃষাণুদা যে মানে ম্যান যেদিকে ছুটে যাচ্ছে সেদিকে পাস না করে ব্লাইন্ড একটা উল্টো দিকে বল ছেড়েছিল বাবুমানির জন্য, এবং সেখানে বাবুমানি আনমার্কড একদম। কেন? প্রশান্ত দার বিকাশ দা যেদিকে দৌড়েছে, ওই মালয়েশিয়ার ডিফেন্ডারগুলো সব সেদিকে চলে গেছে। এবার এই যে চোখটা দিয়ে দেখেছে এই মুভমেন্টটাকে, ওই এসো আমরা ফুটবল খেলি, ছোটদের জন্য এই ধরনের আর্টিকেলগুলো যে উনি লিখতেন না, এত সুন্দর ডেসক্রাইব করেছে, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে উনি কি বলতে চাইছে, এবং কি সুন্দর ইন্সপায়ার করতেন। একদিন প্রদীপ দাকে এনেছেন আর কি, দেখাচ্ছে যে প্রদীপ, পিকে ব্যানার্জি এসছে, লাস্টে বলছে যে চলো তোমরা একে একে ওনার আশীর্বাদ নিয়ে নাও, লাস্টে আমাকেও ওনার আশীর্বাদ নিতে দাও। তারপরে লাস্টে বলছে যে প্রদীপ দা, আপনাকে ধন্যবাদ দেওয়ার সাহস তো আমার নেই, আপনি আমার প্রণাম নেবেন। তো সুরজিৎদার সব কিছুর মধ্যেই না একটা আলাদা রকমের ওনার একটা এমন একটা ইনস্টিংক্ট ছিল। প্রদীপ দা বলতেন যে সুরজিতের মধ্যে এমন একটা অঙ্গার আছে যেটা ওকে সকলের থেকে আলাদা করে দেয়। ও যদি গান গায়, ও অন্য লোকের থেকে ভালো গাইবে। উনি যদি তবলা বাজান, সেটাও অন্য লোকের থেকে ভালো হবে। ফুটবল অন্য লোকের থেকে আলাদা হবে। তো ওনার মধ্যে এমন একটা ইনস্টিংক্ট ছিল, সেটা প্রদীপ দা বলতেন। হ্যাঁ, তো সুরজিৎ দা সম্বন্ধে আমি তোমাকে এর আগেও কৃষাণুদার জন্মদিনে বলেছি যে কৃষাণুদা আমার আবেগ, বাট সুরজিৎ দা আমার সত্যি খুব প্রিয় খেলোয়াড় ছিলেন, কারণ আমি ওই পজিশনেই শুরু করেছিলাম খেলা, রাইট উইংয়ে খেলতাম। তারপরে সময় তালে তালে কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কিন্তু উইঙ্গারই খেলতাম। এবং আমার এখনো মনে পড়ে সুরজিৎ দা সম্বন্ধে ছোট থেকে আমার একটা ওরকম ভালোবাসা ছিল ওনার খেলার, অ্যাজ এ ম্যান উনি কত বড় মানুষ, যার জন্য একমাত্র ফুটবলার যে ছোটদের জন্য ভীষণ চিন্তা করতেন। এবং সুজিত জানে ফুটবলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনারা শুরু করেছিলেন প্রাক্তন খেলোয়াড়রা মিলে, বিকজ অফ এই বাংলার ফুটবলের জন্য। এই লোকটাকে আমি অনেক প্রাক্তন খেলোয়াড়দের জানি, চিনি, তারা সব মুখে বলেন বাংলার ফুটবল নিয়ে যতটা বলেন, সুরজিৎ দা একমাত্র ব্যক্তিত্ব যিনি মুখে বলেননি, কাজে করতেন। সেটা ওনার একটা টেন্ডেন্সি ছিল যে ফুটবলটা নিয়েও পড়াশুনো করা যায়, ফুটবলটা নিয়েও পড়াশোনা করা উচিত। এবং সেই জন্য উনি বিভিন্ন পত্রপত্রিকায় ওই ছোটদের জন্যে, ছোটদের সঙ্গে এসো আমরা ফুটবল খেলি আর্টিকেলগুলো লিখতেন। এবং ওই আর্টিকেলগুলো পড়লে তোমার মধ্যে এতটা ইন্সপিরেশন আসবে যে কি বলবো। যাই হোক, ছোটোর থেকে আস্তে আস্তে বেড়ে উঠলাম, সুরজিৎদার খেলা দেখতে দেখতে, শুনতে শুনতে কমেন্ট্রি সুরজিৎদার সম্বন্ধে। বাড়িতে দাদারাও সুরজিৎদার সম্বন্ধে, অ্যাকচুয়ালি উনি তো ওই ধরনেরই ফুটবলার ছিলেন। হ্যাঁ, এখান থেকে আমরা ডেলিভারি করতে পারি না পারফেক্টলি, উনি ওইসব জায়গার থেকে গোল করে দিতেন। তো ওনার মানে আজকে তুমি স্মৃতিচারণ করতে বলছো বলে আমি ওনার খেলা না দেখে এতগুলো কথা বলছি, আজকে সাহস করছি, যেহেতু উনি নেই। উনি থাকলে আমি এই সাহস করতাম না। তো আমি মার্জনা চেয়ে নিচ্ছি ওনার কাছে যে সুরজিৎ দা আজকে অন্তত বলতে দিন আমাকে। তো যাই হোক, আমি ওনার খেলা একদিন দেখেছিলাম, টিভিতে নয়, সরাসরি। সেটা হচ্ছে 83 সাল। আমরা ঈদের মোহনবাগানে খেলছেন তখন তিনি।
হ্যাঁ, তো আমি ইডেন গার্ডেনের নিচে আমরা তখন ট্রেস করতাম তালতলা একতার সঙ্গে। আমি ময়দানে প্রথম খেলতে গেছি। তো যাই হোক, আমরা বেরিয়ে ঠিক মানে সিএবির উল্টো দিকে যে রাস্তাটা ধরে ইস্টবেঙ্গল ক্লাবে যায় সোজা, সেই রাস্তা ধরে হাঁটছি এবং বাঁদিকে দেখছি প্রথমে বঙ্গবাসী মাঠ, তারপরে তালতলা মাঠ। তো ওই তালতলা মাঠেই আমরা প্র্যাকটিস করতাম, আমাদের তালতলা একতা সংঘ। তো আমি দেখছি যে ওকে সব চেনা চেনা মুখ লাগছে, যাদেরকে ছবি দেখি ইয়েতে, খেলার পত্রপত্রিকায়, পেপারে, নিউজ পেপারে। প্রথমে দেখলাম সুব্রত ভট্টাচার্য, তারপরে দেখছি কমটন দত্ত, তারপরে দেখছি শ্যামল ব্যানার্জি, এইবার একের পর এক প্রসূন ব্যানার্জি, সমস্ত ভালো ভালো ফুটবলার। এইবার রাস্তা ধরে যখন যাচ্ছি একদম একদম দেখছি আমাদের রাস্তার পাশে ড্রেনটার পাশেই দেখছি সুরজিৎ সেনগুপ্ত। এবং ম্যাচ চলছে, তখন একটা অফিস খেলা চলছে, স্টেট ব্যাংক ভার্সেস অন্য টিমটার কথা মনে নেই, কারণ এই টিমে সমস্ত তখনকার সময় সমস্ত বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়, জেভিয়ার পায়াস, শ্যাম থাপা। তা আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, আমার টিম খানিকটা এগিয়ে গেছে, আমরা খেলতে যাচ্ছিলাম ইস্টবেঙ্গল মাঠে। তো আমার টিম খানিকটা এগিয়ে গেছে, কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম কেন? কারণ আমি ওই লোকটাকে যে এরকম ভাবে সামনে থেকে দেখতে পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এবার ওনাদের ছবি টিভিতে দেখে অভ্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি দেখলাম বাঁ দিক থেকে না, হাফ লাইন থেকে প্রসূন ব্যানার্জি বাঁ পায়ে ওই লেফট হাফ পজিশন থেকে রাইট উইংয়ে একটা বড় চিপ করলেন। এবার সুরজিৎ দা বলটার দিকে মুখ করে রয়েছে, বলটা ওনার কাছে আসছে, আর সুরজিৎ দারকে যেই ডিফেন্ডারটা ব্লক করছিল, সুরজিৎ দার সাথে তার ডিস্টেন্স মনে করো 10 ইয়ার্সের ডিস্টেন্স। তো বিশ্বাস করবে না, বলটাকে রিসিভ করলো না, বলটাকে একটা ওই ইয়ারে বলটাকে একটা স্ট্রোক করলো সামনে লাইন ধরে। এবার ছেলেটা সঙ্গে সঙ্গে, যে মুখোমুখি ছিল সে সঙ্গে সঙ্গে টার্ন করেছে, কিন্তু তার আগে সুরজিৎ দা কি করেছে, ওই স্ট্রোকটা করার পরে দৌড়ে স্পিডে ওকে নিমেষে বিট করলো। এইবার তালতলা মাঠটা তখন বর্ষা সময়, কলকাতা লিগ তুমি জানো যে মে, জুন, জুলাই ওই সময় চলে। তালতলা মাঠের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। বিশ্বাস করবে না, ওই স্ট্রোকটা করার পরে বলটা যখন এরকম বাউন্স করতে করতে সামনের দিকে এগোচ্ছে, ওই যে স্ট্রোক করার পরে বাঁ দিকে দেখে নিল কে কোথায়, বলে রিচ করার আগে বাঁ দিকে দেখে নিল কে কোথায়, এবং ডান দিক থেকে একটা সুন্দর সুইং করলো, যেটা টুয়ার্ড 6 ইয়ার্স থেকে ইনসুইং হতে হতে 18 ইয়ার্সে যাচ্ছে। আর শ্যাম থাপা এবং জেভিয়ার পায়াস দুজনেই তখন স্টেট ব্যাংকে চাকরি করে। জেভিয়ার পায়াস উঠে সুন্দর হেড করে জালে একদম। বিশ্বাস করো, ওই মাঠ আর ওই ধরনের জিনিস দাঁড়িয়ে দেখার জন্য আমার টিমের যে ম্যানেজার ছিল, সে আমাকে বলল, খেলতে যাচ্ছিস এখনো, তুই খেলা দেখছিস? তা আমি আর ওকে বলি যে কার খেলা দেখছি, কি জন্য দেখছি। তো আমার সুরজিৎদার খেলা সচক্ষে দেখার সুযোগ এইটা। আর আরেকবার আমার ভাগ্যই বলতে হবে, 86 একদম 86 এ উনি রিটায়ার করেছিলেন জর্জ টেলিগ্রাফ থেকে। এই বলছি তোমাকে, আমি 85-এ, বিশ্বাস করো 85-এ আমি কুমোরটুলিতে ছিলাম এবং সুজিত আমি একসঙ্গে জুনিয়র বেঙ্গল খেললাম। 85-এ আমি কুমোরটুলির হয়ে গোল করেছিলাম, বেশ কটা গোল করেছিলাম। তো 86-এ সুভাষদা ছিল জর্জ টেলিগ্রাফের কোচ, এবং সুভাষদা ওই 86-এ আমাকে চেয়েছিলেন। হ্যাঁ, আমাকে খবর দিয়েছিলেন যে জর্জ টেলিগ্রাফ টেন্টে ওনার সঙ্গে দেখা করার জন্য। এইবার তখন জর্জ কিন্তু ওই সুপার ডিভিশন, লোয়ার ডিভিশন এসব ছিল, তো তখন জর্জ ছিল লোয়ার ডিভিশনে। টিমটাকে তোলার জন্য সুভাষদা কোচ হয়েছেন, আর সুরজিৎ দা সই করেছেন ওই ক্লাবের ওই খেলবে বলে, সুরজিৎ দাকে সই করিয়েছেন। তুমি বিশ্বাস করবে না, 86 সুরজিৎ দা জর্জ টেলিগ্রাফের হয়ে হাইয়েস্ট গোল স্কোরার, এবং ওই বয়সে মানে একদম একদম সায়ান নেই তখন ফুটবল, হাইয়েস্ট গোল স্কোরার সায়ান নেই, লাস্ট বছর, ওটাই লাস্ট বছর। যিনি উইঙ্গার খেলেন তিনি হাইয়েস্ট স্কোরার,
টিমের, বা ওই সেকেন্ড মানে তখন ওই ফার্স্ট ডিভিশনে দুটো ছিল, জর্জ টেলিগ্রাফ টিমটাকে ওই লোয়ার ডিভিশন থেকে আপার ডিভিশন করার জন্য সুভাষ দা কোচ হওয়ার পরে সুরজিৎ দাকে নিলেন। নেওয়ার পরে সুরজিৎ দা হচ্ছে টিমের টপ স্কোরার না গোটা ডিভিশনের টপ স্কোরার আমার খেয়াল নেই, কিন্তু টপ স্কোরার ছিলেন, একটা উইঙ্গার ভাবো, এবং টিমটাকে তুলেও ছিলেন। এবার আমার সেই বছর না কি আফসোস হলো যে আমি দুটো গ্রেট লোককে মিস করলাম, অথচ আমার অফার ছিল জর্জ টেলিগ্রাফে। এবং যেহেতু জর্জ টেলিগ্রাফ তখন আর কি লোয়ার ডিভিশনে, আর আমার এই ছোট থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে আমি অল্প খাবো ভালো খাবো, বা আমি যখন মানে পড়বো ভালো ইনস্টিটিউশন পড়বো বা খেলবো ভালো জায়গায় খেলবো, এরকম একটা মানসিকতা। তো আমি ওই 86-এ তোমার এতে সই না করে, জর্জ টেলিগ্রাফে সই না করে, কারণ আমি 85-এ খুব ভালো ফুটবল খেলেছিলাম ক্যালকাটা লিগে, তো সুভাষ আমাকে সিলেক্ট করেছিলেন। তখন সুভাষ দা ঘুরে ঘুরে খেলা দেখতেন এবং ছেলেগুলোকে চয়েস করতেন। তো যাই হোক, এই একটা দারুণ সুযোগ আমি মিস করেছি। তো তখন সুরজিৎদার সঙ্গে যদি খেলতাম, সুরজিৎদা থেকে অনেক কিছু শিখতে পারতাম, দেখতে পারতাম। অবশ্যই। তো এই একটা সুযোগ মিস করে গেছি। অবশ্যই তাই। আর আরো দুবার সুরজিৎদার সঙ্গে আমার সরাসরি সাক্ষাতের কথা বলবো। উনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, ওনার হার্টের প্রবলেম হয়েছিল। তা আমি দেখতে গেছিলাম ওনাকে। শোনার পরে আমার ওই সাংবাদিক বন্ধু স্বরূপ গোস্বামী ওর মুখে শোনার পরে আমি দেখতে গেছিলাম, মানে অসুস্থ হয়েছে না, ওনাকে জানিয়ে যাব বা কিছু, এটা তো হতে পারে না। ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি বা ভালোবাসার থেকে ওনাকে দেখতে গেছিলাম, এবং সেখানেও আমার একটা মানে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আমি যাওয়ার পরে বুঝতে পারছিলাম যে সুরজিৎদাকে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যারা ভিজিটার্স ওনার ঘরে রয়েছেন সেই মুহূর্তে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখলাম এক প্রাক্তন খেলোয়াড় বেরিয়ে এলেন। তা আমি তো যখন অন্যান্য ভিজিটার্সরা রয়েছে তার মধ্যে আমি ঢুকে যেতে পারি না, কারণ হসপিটালের তো একটা ডিসিপ্লিন আছে। যাই হোক, তা আমি তারপরেও বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে, তা আমি বাইরে দাঁড়িয়ে পায়চারি করছি করিডোরটাতে। তা আমি বুঝতে পারছি যে ভেতরে এক মহিলা আছেন, কথা বলছেন, এবং তার আগে এক সিনিয়র খেলোয়াড় ছিলেন, উনি বেরিয়ে আসার পরে ওই মহিলা কথা বলছে। তা আমি যাচ্ছি না, তো আমাকে দেখছে যে আমি করিডোরে করার পরে হঠাৎ করে সুরজিৎ দা ভেতর থেকে দেখে বলছে, কুমারেশ? আমি বললাম যে হ্যাঁ। বলছে, আরে তুই তুই তো অনেকক্ষণ ধরে ওই বারান্দায় ঘুরে বেড়াচ্ছিস কেন? আয় ভেতরে আয়। আমি বললাম, না, আপনার ঘরে বোধহয় কেউ রয়েছে। বলছে, তাতে কি, এর আগে তো আরেকজন সিনিয়র খেলোয়াড় ছিল, সে চলে গেল, তুই এতক্ষণ ধরে বাইরে রয়েছিস কেন? আয় ভেতরে আয়। কি আন্তরিকভাবে বললো না, যে আমি বাইরে ওনার প্রতি শ্রদ্ধার থেকেই যে উনি কারোর সাথে কথা বলছেন সেখানে আমি ঢুকে পড়বো। তো এই সংস্কার থেকেই ঢুকিনি। তো যাই হোক, ভেতরে যাওয়ার পরে বললো, তুই কি করে জানলি যে আমি হসপিটালাইজড? আমি বললাম যে আগে আপনি বলুন আপনার শরীর কেমন। বললো, এখন খুব ভালো আছি, আজকে ডাক্তার হাঁটিয়েছে, বলেছে এবার আপনাকে বাড়ি যেতে হবে। আমি বললাম, থ্যাংক গড। তো বলছে যে তুই কি করে জানলি? আমি বললাম, আমি আপনার শুধু খেলার নয়, আমি আপনার ভক্ত। হ্যাঁ, আপনার মতন মানুষ তো বিরল। আমি সাধারণত দেখি মানুষ লোভী হয়, প্রত্যাশা করে, তার থেকে আত্মসম্মান বিসর্জন দেয়, কিন্তু আপনাকে কখনো দেখিনি। তো তখন বলছে যে বাহ, তুই এসেছিস, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি বললাম, আপনি ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সেটাই আমার জন্য অনেক। তো বললো, হ্যাঁ তুই ভালো থাকবি। হ্যাঁ, তো বিশ্বাস করো যে দেখা করতে গেছি ওনার মতন ফুটবলার, আন্তরিকতা, ছোটদের প্রতি যে স্নেহ প্রবণতা না, ওনার মধ্যে আমি সবসময় খেয়াল করেছি। আমি 92-তে রোভার্স কাপে মোহনবাগানের হয়ে ফাইনালে যখন গোল করলাম, গোটা টুর্নামেন্টটা ভালো খেলার পরে ফিরে এসে ডিসাইড করলাম যে এইবার একটা সুযোগ সুরজিৎদার কাছে যাওয়ার, বিকজ অফ ওনার থেকে উইং প্লে সম্বন্ধে একটু টিপস নেব। তাই এতদিন সাহস করিনি যে হুট করে একটা জুনিয়র ছেলে সই করেছি, সঙ্গে সঙ্গে ওনার মতন এরকম কিংবদন্তি ফুটবলারের কাছে গিয়ে হাজির হয়ে যাব টিপস নেওয়ার জন্য। তো মোহনবাগান ক্লাবের হয়ে ভালো পারফর্ম করার পরে তখন আমার মধ্যে একটা কনফিডেন্স এসছে, না এইবার আমি যেতে পারি।
সুরজিৎদার কাছে। তো বিশ্বাস করো, একদিন সকালবেলা অফিস আওয়ার্সই এই অ্যারাউন্ড 10:30-11টার সময় উনি তখন বসতেন 10 মিডলটন রো, পার্ক স্ট্রিট, ওই ফ্লুরিজের পাশ থেকে যে রাস্তাটা ডান দিকে গেছে এবং গিয়ে এফসিআই এর অফিসের সঙ্গে লাগোয়া। তা আমি ওখানে গেছি, তো যেতেই গিয়ে নমস্কার করলাম। বললো, আরে তুই এসেছিস, আয় 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 বস। তো ব্যাংকে ওই চা আলা টা আলাগুলো থাকে অফিসে, তাদেরকে বললো এই চা নিয়ে আয়, তোমার সেজন্য চা নিয়ে চা খাবো আমরা। তো এইবার আমি বললাম যে আপনার কাছে একটা অনুরোধ ছিল। যে কি বল? আমি বললাম যে একটা ছোট নোটবুক নিয়ে গেছিলাম, যে তখনকার দিনে আমাদের কালচার ছিল অটোগ্রাফ নেওয়ার কালচার ছিল, একটা ছোট নোটবুক নিয়ে গেছিলাম। তা আমি বললাম যে আপনার কাছে একটা আবদার আছে। বললো বল, আপনি আমাকে একটা অটোগ্রাফ দেবেন? বলে তুই অটোগ্রাফ নিবি? এমন হাসলো, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছিল। এইবার বলে নোটবুকটা নিল, নেওয়ার পরে লট অফ উইশেস, শুভেচ্ছা, ভালোবাসা, মানে বেশ খানিকটা লিখে টিকে দিয়ে, হ্যাঁ, উনি ভগবানের কাছে প্রে করছেন যাতে আমি আরো বড় বড় খেলার হই, এরকম বেশ খানিকটা নোট লিখে দিয়ে তারপরে আমাকে, আমি একের পর এক জিজ্ঞেস করলাম যে উইং প্লেতে কি করলে আরো বেটার উইঙ্গার হওয়া যায়, যে আরো বেটার উইং প্লে করা যায় বা কিছু। হ্যাঁ, তখন আমাকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন উনি খেলা সম্বন্ধেই, উইং প্লে সম্বন্ধেই আমাকে বোঝালো। যে মাঠের উইঙ্গাররা তো একটা সাইড ব্লক থাকে, মানে মাঠের সাইড থেকে তো আর ট্যাকেল করার ব্যাপার থাকে না, অতএব উইং প্লে করা যেরকম ডিফিকাল্ট, একটা সাইড থেকে অপারেট করা যেরকম ডিফিকাল্ট, আবার একটা সাইড থেকে অপারেট করা সেটা অনেকটাই সহজ। কারণ মাঝখানে যে খেলে তাকে চারিদিক থেকে অ্যাটাক করতে পারে প্লেয়ার, অপোনেন্ট খেলোয়াড়, কিন্তু উইঙ্গার খেললে একটা সাইড ব্লক, তোমাকে আর সেদিকে আর অ্যাটেনশন দিতে হচ্ছে, মাঠের বাইরের লোক তো এসে তোমাকে ট্যাকেল করবে না। তো এই পজিটিভ কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বললো লাইনে দাঁড়িয়ে খেলা, মাঠটাকে স্ট্রেচ করা একদম, যাতে ওই তখন ওই মার্কিং হতো চুন দিয়ে, বলতো বুটের চুনের দাগ লেগে থাকবে, তুই যে উইঙ্গারের বুটে চুনের দাগ পাবো আমি, বিকজ অফ ওইখানে দাঁড়ালে চুনটা লাগবে। তো আরো আরো অনেক কিছু, মানে যতটা সম্ভব আন্তরিকভাবে, হ্যাঁ একদম ভাইয়ের মতো। আর ওনার সব থেকে বড় গুণ এটা, উনি খুব আন্তরিকভাবে প্রথম দিন থেকে, আমার হচ্ছে কি আমি প্রথম ওনার সাথে মিট করতে গেছি ওই ধরনের একজন অত বড় ফুটবলার, কিন্তু সে আমাকে প্রথম দিন প্রথম মিনিট থেকেই তুই তুই করে কথা বলছে, মনে হচ্ছে আমার সাথে বোধহয় বহু বছরের পরিচয়। এই জিনিসটা ওনার গ্রেট জিনিস। তারপরে আস্তে আস্তে সুরজিৎদাকে পরবর্তীকালে দেখলাম, যখনই কেউ কিছু ভালো কাজ করে উনি তার হয়ে লেখেন, বা সেটা খেলার মাঠের ঘটনা হোক বা খেলার বাইরের ঘটনা হোক, হ্যাঁ, অন দ্য ফিল্ড হোক বা অফ দ্য ফিল্ড হোক। আরো আমার উনি খেলোয়াড় হিসেবে যতটা বড়, আমার মনে হয় তার থেকে মানুষ হিসেবে আরো বড়। এরকম প্রচুর উদাহরণ উনি দিয়ে গেছেন। 94 সালে আমেরিকায় যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনকার স্টেট গভর্নমেন্ট ওনাকে সিলেক্ট করেছিলেন যে ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য, মানে ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য। তা উনি বিনীতভাবে রিফিউজ করেছিলেন, এবং ওনার যুক্তি ছিল যে ওনার থেকেও স্বনামধন্য বা আরো বড় বড় সিনিয়র খেলোয়াড়রা যাদের কোয়ালিটি অনেক ভালো, তাদের ওনার আগে আর কি তাদের সুযোগ পাওয়া উচিত বা কিছু। তা আমি অবাক হয়ে যাই যেখানে দেখি মানুষ প্রত্যাশা করে অকারণে, লোভ সামলাতে পারে না, কিন্তু এই একজন ফুটবলার, বা আমি খুব মানে কম সংখ্যক ফুটবলারকে দেখেছি যাদের মধ্যে কোনো প্রত্যাশা দেখিনি। সুদীপ চ্যাটার্জি বলো, কৃষাণু দে বলো, সুরজিৎ সেনগুপ্ত বলো, এরা সত্যি এই ধরনের ফুটবলার আর এই ধরনের মানুষ রেয়ার।
রেয়ার। সত্যি তাই। আমি 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 একবার সুজিতদার কাছে, কুমারেশ দা, তোমার কাছে আবার আমি আসবো। আমি একবার সুজিতদা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আমি একবার সুজিতদার কাছ থেকে কিছু শুনতে চাই। সুজিতদা, তোমার সঙ্গে সুরজিৎদার কেমন সম্পর্ক ছিল, তুমি যদি একটুখানি বিস্তারিত ভাবে আমাদেরকে বলো, যেরকম ভাবে কুমারেশ দা আমাদেরকে বলেছেন। সুরজিৎদার সঙ্গে আমার তো সেই ছোটবেলা থেকে কিছুদিন আগে পর্যন্ত মানে যোগাযোগ, বুঝেছো। মানে ছোটবেলা যখন থেকে আমি সুভাষদার কাছে আমি কোচিং এ ঢুকলাম রবীন্দ্র সরোবরে, তখন থেকেই সুরজিৎদার সঙ্গে আমাদের আলাপ, ও তখন থেকেই সুরজিৎদাকে দেখা। তো আমি আগেও বলেছি যে সুরজিৎদারা আমাদের সঙ্গে ছোটবেলা প্রত্যেক মানে মোটামুটি ম্যাক্সিমাম শনিবারই ম্যাচ খেলা হতো, সিনিয়র ভার্সেস জুনিয়র। আগেও বলেছি আমি, সুইশ সেনগুপ্ত, চুনি গোস্বামী, লালটু ভট্টাচার্য, শ্যামল ব্যানার্জি এবং আরো আদার্স, আরো বেশ কিছু প্লেয়ার আমাদের সঙ্গে শনিবার করে ম্যাচ খেলা হতো। তো সুরজিৎদার সঙ্গে সুভাষদার প্রচন্ড ভালো সম্পর্ক ছিল। আমার মনে হয় সুভাষদা মনে হচ্ছে সুরজিৎদাকে নিয়ে চলে গেল, কারণ সুভাষদা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সুরজিৎদা হসপিটালাইজড হয়ে গেল। দুজনের সঙ্গে আমরা কাছাকাছি দেখেছি যে দুজনের সঙ্গে প্রচন্ড ভালো রিলেশন ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে সুরজিৎদা সুভাষদাকে প্রচন্ড ভালোবাসতো এবং দাদার মতো সম্মান করতো। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। এবং সুরজিৎদা আমাদের রবীন্দ্র সরোবর এভিনিউ ক্লাবের সঙ্গে ওখানে জড়িত। সুরজিৎদা আমাদের ক্লাবের সঙ্গে জড়িত ছিল না, তো আমাদের রবীন্দ্র সরোবর এভিনিউ ক্লাবের যে অ্যাক্টিভিটিস ছিল, মানে বিশাল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসে মুগ্ধ হয়ে আমাদের ক্লাবে এঙ্গেজ হয়ে গেছে পরবর্তীকালে। প্রথম থেকে ছিল না সুরজিৎদা। আমাদের ক্লাবের সঙ্গে ওঠা বসা, বিকালবেলা ওখানে গিয়ে গল্প গুজব করা। আমাদের এভিনিউ ক্লাবের যে কর্ণধার ছিল বাবুদা, বাবু গুহ, বাবুদাকে প্রচন্ড ভালোবাসতেন। বাবুদাই উনি মানে সব ছিল ক্লাবের। তো সুরজিৎদা আস্তে আস্তে আমাদের ক্লাবের সঙ্গে জড়িয়ে যায় পরবর্তীকালে। তো ওই ছোট বয়স থেকেই সুরজিৎদাকে দেখে আসছি। আর সুরজিৎদার তো মানে মানে রুচি, কুমারেশ তো বললই, এবং প্রচন্ড শিক্ষিত এবং রুচিশীল লোক। মানে প্রত্যেক ব্যাপারে প্রচন্ড রুচি আছে। বাড়িতে গান বাজনা চর্চা আছে, সুরজিৎদার ছেলে গান বাজনা করে। এটা আমি ব্যাপারটাই আমি পরে একটু আসছি, পরে আগে এই দিকটা একটু বলে নি, খেলার দিকটা পরবর্তী। কারণ সুরজিৎদের সঙ্গে আমার কিছুদিন আগেও মানে ফোনে কথা হয়েছে, তো এই গান বাজনার এই ব্যাপারটাই। তো সুরজিৎদার সঙ্গে তো আমাদের সুভাষদার সঙ্গে প্র্যাকটিস করার পর, সুভাষদাকে আমরা 4 বছর প্র্যাকটিস করলাম, করার পরে সুরজিৎদার সঙ্গে তখন থেকেই রিলেশন। তারপরে পরবর্তীকালে আমি 86 সালে টালিগঞ্জ সাইন করলাম। তো সুরজিৎদার সঙ্গে সবসময় যোগাযোগ, কথাবার্তা আমাদের ক্লাবের সঙ্গে জড়িয়ে গেছিল। তো এইভাবেই দেখে আসছি। তো সুরজিৎদার লাস্ট যখন আমি মানে সুরজিৎদার খেলা তো আমি মানে টপ ফর্মের খেলা তো আমি দেখিনি, তখন আমরা খুব ছোট, ক্লাস 6-7 এ পড়ি। হ্যাঁ, তো সুরজিৎদার আমি একটা খেলার জন্য, পার্টিকুলার খেলা দেখার জন্য আমি একদিন গেছিলাম না রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। ওই ভাওয়াল বললো না যে 86 সালের জর্জ টেলিগ্রাফে সই করেছে, তো 86 সালে আমি টালিগঞ্জ গ্রামে, আমাদের তো সুপার ডিভিশন। তো সুরজিৎদাদের সঙ্গে আমাদের খেলার কোনো সুযোগ হয়নি। সুরজিৎদা ছিল এ গ্রুপে, সুরজিৎদারা ছিল এ গ্রুপে। তো সেই ম্যাচটা রবীন্দ্র সরোবরে পড়েছিল। সুভাষদাই সুরজিৎদাকে সাইন করিয়েছিল এবং আমাদের ক্যাম্পেরও বেশ কিছু ছেলে জর্জ টেলিগ্রাফে ছিল। তো সেই ক্ষেত্রে সুরজিৎদার খেলতে সুবিধা হয়েছে যে আমরা যেহেতু সুভাষদার ছেলেরা রয়েছে, সুরজিৎদা ওই কারণেই সাইন করেছিল জর্জ টেলিগ্রাফে, যে ঠিক আছে ভৌমলদার ছেলেদের সঙ্গে খেলবো। তো সুরজিৎদার খেলাটা আমিও দেখার জন্যই গেছিলাম, যে সুরজিৎদা আগে শুনেছি ছোটবেলা যে প্রচন্ড স্কিলফুল ছিল। তো ফার্স্ট হাফে খেলাটা ড্র ছিল, জর্জ টেলিগ্রাফ আর অন্য একটা কোন টিমের সঙ্গে খেলা হয়েছিল। আমি গ্যালারিতে বসে আমি একা খুব মন দিয়ে খেলাটা দেখছিলাম। আমাদের সকালে প্র্যাকটিস হয়েছে, বিকেলে খেলা দেখতে গেছি রবীন্দ্র সরোবরে ক্লাবে। তো আমি গ্যালারি থেকে খেলাটা দেখেছি, কোনো এক জায়গায় বসে সুরজিৎদা খেলা দেখবো বলে, পার্টিকুলার সুরজিৎদা খেলা দেখার জন্য আমি গেছি। তো জর্জ টেলিগ্রাফ ফার্স্ট হাফে 1 গোলে হারছে, বুঝেছো। তো সেকেন্ড হাফে শুরু হওয়ার পরে ঠিক মিনিট 10 মধ্যে সুরজিৎদা রাইট উইংয়ে একদম টাচ লাইনে দাঁড়িয়ে একটা বল ধরলো। ওই সময় যা একটা টাচ লাইনে বলটা ধরে তোমার 18 ইয়ার্স বক্সের মধ্যে ইনসাইড করে ওখানে যে এত পায়ের একটা সুন্দর একটা ফলস ড্রিবলিং দিল না, পুরো ওপেন হয়ে গেল। পেছন থেকে একটা প্লেয়ার আসলো, তাকে রেখে দিল বলটা, ওখানে গোল করলো।
আমি তখনই বললাম যে হ্যাঁ, সুরিদার আগের গল্প শুনেছিলাম ছোটবেলা, যে সুরিদা কত বড় প্লেয়ার ছিল। আমি সেদিন সুরিদা দেখলাম যে কত পরিষ্কার ড্রিবলিং, সুরিদার ড্রিবলিং এ কিন্তু কোনো মানে মানে কোনো কি মানে মানে জটিল ছিল না, মানে জড়তা ছিল না, সুন্দর বল, মানে বলের উপর এত সুন্দর একটা ফস দিল না, মানে মানে পরিষ্কার, মানে একদম মানে যে কোনো যারা উইং এ খেলে তাদের কাছে এত পরিষ্কার হয়ে যাবে, এত সুন্দর ড্রিবলিংটা ওই সুরিদার মানে মানে মনে গেঁথে গেছিল। তো সুরিদা তো তারপরে পরবর্তীকালে আমাদের নানা রকম ভাবে ইন্সপায়ার করেছে। তো আমাদের রবীন্দ্র সরোবর এভিনিউ ক্লাবের একটা মানে ছিল, একটা ট্র্যাডিশন ছিল যে আমরা ক্লাবে সাইন করে গেল বিকালবেলা সব সিনিয়র প্লেয়াররা আসতো, বিকালবেলা যারা ধর সুভাষ দা আসতো, প্রশান্ত দা আসতো, শ্যামল ব্যানার্জি আসতো, সত্যজিৎ মিত্র আসতো, তারপরে সুকল্যাণ ঘোষ, মানে কাকে ছেড়ে কাকে বলবো, কেন কেন আসতো? কারণ হচ্ছে যে আমাদের দেখে যাতে জুনিয়র ছেলেরা ইন্সপায়ার্ড হয়, আমরা যেমন ইন্সপায়ার্ড হয়েছি পরবর্তীকালে শহীদ দ্বারা, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি আমাদের আমাদের সংস্পর্শে আসতো, আমাদেরকে নানা রকম অ্যাডভাইস দিত। আমাদের রবীন্দ্র সরোবর এভিনিউ ক্লাবের ওটা একটা ট্র্যাডিশন ছিল, বিকেলবেলা একদম মানে চেয়ার পেতে একটা গোল টেবিলের মতো আসর বসে যেত বিকালবেলা। যে বিকালবেলা আমাদের রবীন্দ্র সরোবর ভেতরে প্র্যাকটিস হতো, প্রায় না হলেও তোমার 70, 75, 80 জন ছেলে প্র্যাকটিস করতো, বিভিন্ন ব্যাচের এজ গ্রুপের প্র্যাকটিস হতো। তো তারা ওখানে খেলা দেখতো, কথাবার্তা বলতো, যেসব প্লেয়ার খেলে ভালো তাদের ইন্সপায়ার করতো। তো এরকম একটা ট্র্যাডিশন ছিল। সেই থেকেই শহীদদের সঙ্গে রিলেশন আরো বেড়ে গেছে, যতদিন গেছে শহীদদের সঙ্গে রিলেশন বেড়ে গেছে। প্রথম থেকে কতদিন ধরে দেখছি, ছোট থেকে আমাদের দেখছি। তারপরে পরবর্তীকালে এই মোহনবাগানে খেলা শুরুতে আরো ভালো ভালো টিপস দিতে থাকলো। তো এইভাবেই মানে শহীদের সঙ্গে সম্পর্কটা মানে মানে আরো মানে গাঢ় থেকে আরো গাঢ়তর হয়েছিল। তো লাস্ট কিছুদিন আগে শহীদাকে আমি ফোন করেছিলাম, তো শহীদের ফোন নাম্বার জানি না, কিছুই জানি না। শহীদের সঙ্গে এভিনিউ ক্লাবেও মানে যাওয়া আসা আমাদের অনেক কমে গেছে লাস্টের দিকে। তো লাস্ট ধরো 10 বছর আগে থেকে। তো বাবুদাও মারা গেছিলেন, ক্লাবের অ্যাক্টিভিটিসও চেঞ্জ হয়ে গেছিল, তো যোগাযোগ ছিল না। ইন দ্য মিন টাইম আমার ওয়াইফের সঙ্গে যে তবলা বাজায় ওই ভদ্রলোক আবার সুরজিৎদার ছেলের সঙ্গেও তবলা বাজায়, বুঝেছো? তো উনি একদিন আমি বলছি যে আমি তো সুরজিৎদার ছেলের সঙ্গে আমি তবলা বাজাই, তুমি সুরজিৎদার ছেলের সঙ্গে তবলা বাজাও, তুমি সুরজিৎদার ফোন নাম্বারটা নিয়ে আসবে। সুরজিৎদার সঙ্গে আমার দীর্ঘদিন দেখা হয় না, কথাবার্তা হয় না, খুব খারাপ লাগে। অত গুণী লোক, অত মানে আমাদের সঙ্গে এক সময় এত মানে আমাদের খেলা মানে নানা রকম টিপস দিয়েছে, ইন্সপায়ার করেছে। তো ফোন নাম্বারটা নিয়ে আসবে, তো আমি সুরজিৎদাকে একদিন ফোন করবো। তো উনি ফোন আমাদের সম্বন্ধে সব বলেছে ওখানে, যে সুরজিৎদার বাড়িতে আমি ওয়াইফের সঙ্গে আমি তবলা বাজাই। তো নানা রকম শুনেছে, সুরজিৎদা আমাকে ফোন নাম্বারটা দিয়েছে, উনি আমাকে ফোন নাম্বারটা দিয়েছে, ফোন নাম্বারটা আমি একদিন আমি রাত্রিবেলা ফোন করেছি সুরজিৎদাকে। ফোন করার পর নানা রকম বিষয়, কেমন আছিস, নানা রকম কথা বলছে। তো কথা বলার পরে সুরজিৎদা বলল যে আমাদের কাছে সুরজিৎদাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, বুঝেছো? সুভাষদা বলো, সুরজিৎদা বলো, এদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যারা যারা আরো সিনিয়র প্লেয়ার ছিল। তো সুরজিৎদা আমাকে বলছে, জিজ্ঞেস করছে যে কোথাও কোচিং টোচিং করছিস, কোনো ক্লাব খেলবে? না গো সুরজিৎদা, আমি এই জিনিসটা করছি না, কারণ আমাদের অফিসের সময় দিয়ে সকালবেলা আমাদের 10টা 10:10 10:30টার মধ্যে অ্যাটেন্ডেন্স আমাদের, ওই ওখানে সময় দিয়ে ওইভাবে কোচিং হবে না। কোচিং দিলে আরো ওয়াইড অনেক সময় দিতে হবে, সকাল বিকেল সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, কোচিংটা করছি না। সুরজিৎদা আফসোস করলো যে কেন কোচিং টোচিং করছিস না, কোচিং করতে পারিস, কিছু ছেলে তো বেরোবে আমাদের হাত থেকে। সুরজিৎদাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের হাতে আমরা যদি কোচিং করি আরো একটু ভালো একটু ছেলে নতুন প্রজন্মকে গড়ে তোলার একটা দায়িত্ব। এইসব জিনিসগুলো এক্সপেকটেশন, এইসব সিনিয়র প্লেয়ারদের এক্সপেকটেশন ছিল আমাদের, যে আমরা কোচিং করে আরো কিছু আমাদের হাতে আরো প্লেয়ার ধরবে। সুরজিৎদা সুভাষ দ্বারা যেমন আমাদের তৈরি করেছে, হ্যাঁ, তার জন্যই তো আজকে আমরা এই জায়গায়, আমাদের দুজন লোক চিনতে পারে। তো সুরজিৎদাদের এক্সপেকটেশন ছিল, কিন্তু আমাদের অফিসের জন্য আমি সময় হয়ে উঠতে পারিনি। ওই সুরজিৎদার সঙ্গে লাস্ট 7-8 বছর ওই লাস্ট দেখা, তারপরে সুরজিৎদার সঙ্গে আর কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হওয়া হয়নি। এটাই আর কি সুরজিৎদার সঙ্গে লাস্ট দেখা বা কথাবার্তা বলা। বাহ, আমি কুমারেশদার কাছে আরেকবার যাব। কুমারেশদা, তুমি যদি একবার একটু বলো যে ওই 2006 সালে বা 7 সালে একটা গড়াপেটা নিয়ে একটা ময়দানে ঘটনা ঘটেছিল এবং তুমি প্রতিবাদ করেছিলে সেই গড়াপেটা, এবং সেটা নিয়ে একটা কলকাতা ফুটবল মহলে একটা আলোড়ন পড়ে গিয়েছিল, সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল, এবং তোমার সাহসিকতা বা সেই সৎসাহস দেখানোর জন্য অনেকে তোমাকে, অনেক সিনিয়র ফুটবলাররা তোমার পাশে দাঁড়িয়েছিল, তোমাকে মানে কি বলবো প্রশংসা করেছিল এবং তোমাকে সাহস জুগিয়েছিল। তার মধ্যে সুরজিৎদা অন্যতম।
তোমাকে যারা তোমার প্রশংসা করেছিলেন সেই তোমার সৎসাহসের তার মধ্যে সুরজিৎ দা একজন, সেই ব্যাপারটাকে তুমি একটু যদি আমাদেরকে বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই গট আপটার জন্য আমি প্রোটেস্ট করেছিলাম বলে খেলাটা ক্যান্সেল হয়েছিল, এবং যেটার জন্য হয়েছিল গট আপটা সেটা হচ্ছে দীপেন্দু টপ স্কোরার ছিল তখন। এবার গট আপ করে ওর থেকে বেশি গোল করে পোর্ট ট্রাস্টের কোনো এক খেলোয়াড় টপ স্কোরার হতে চেয়েছিল, সেটা আমি প্রোটেস্ট করেছিলাম বলে দীপেন্দুই লাস্ট পর্যন্ত টপ স্কোরার হয় এবং ম্যাচটা ক্যান্সেল হয়। তো তারপরে যখন সবাই ধন্যবাদ জানাচ্ছে, সবাই প্রশংসা করছে, তো তখন সুরজিৎ দা আমার জন্য একটা মানে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল, এবং তাতে সুরজিৎ দা বলেছিলেন যে বয়সে ছোট হলেও ওর সাহসিকতাকে আমি কুর্নিশ করি। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তো আমার কথা হচ্ছে এই আমি ওনার আদর্শেই বিশ্বাসী। আমি ওনাকেও দেখেছি সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করতে বিভিন্ন, যার জন্য ওনার ইন্টারভিউ তো দেখেছি, উনি সেই কারণেই কোচিংয়ে আসেননি, কারণ উনি কখনো অন্যায় কিছু দেখলে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে দাঁড়ানো, তার বিরুদ্ধে বলা, এরকম ইস্টবেঙ্গল ক্লাবে বহুবার হয়েছে এবং অন্যান্য জায়গাতেও হয়েছে। তো সব থেকে ওনার চরিত্রের যে দিকটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, উনি কখনো কোনো প্রত্যাশা বা লোভ, আমার যেহেতু উনি আজকালে ছিলেন, আজকালের বেশ কিছু সাংবাদিকের সঙ্গে আমারও ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব ছিল, ওরাই বলতো যে কি সুন্দর মার্জিতভাবে গভর্নমেন্ট হয়তো চাইছে ওনাকে বাংলার গৌরব পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু কি সুন্দর মার্জিতভাবে উনি প্রত্যাখ্যান করতেন এবং বলতেন যে স্বাভাবিকভাবে বাংলার গৌরব বা খেল রত্ন বা যাই হোক ওই পুরস্কারগুলোর তো কিছু আর্থিক মূল্য থাকে, সাম্মানিক থাকে, তো উনি কি সুন্দর মার্জিতভাবে সেগুলো প্রত্যাখ্যান করতেন যে বাংলার ফুটবলের পরিকাঠামোর জন্য ওই টাকাটা লাগুক বা কোনো দুস্থ খেলোয়াড়ের জন্য ওই টাকাটা ইউজ হোক, তাহলে উনি খুশি হবেন। হ্যাঁ, আমি এই ধরনের চরিত্র সত্যি বিরল এবং বিশ্বাস করো যার জন্যে মন প্রাণ থেকে ওনাকে শ্রদ্ধা করতাম। হ্যাঁ, এবং দেখা হলেই পায়ে হাত দিয়ে নমস্কার করতাম। উনি বিরক্ত হতেন, থাক 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 তুই পায়ে হাত দিস না, আয় এদিকে আয়, কাছে আয়। বিশ্বাস করো আমি এরকম চরিত্রের লোক খুব কম দেখেছি। এবং সুরজিৎ দাকে আমার মনে হয় কি উনি মানে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল ওনার মতন চরিত্র বা ওনার খেলার কোয়ালিটি বা ওনার খেলার দক্ষতা নিয়ে সেটা যারা ফুটবল পণ্ডিত তারা বলবেন, আমি সে ব্যাপারে সাহস করব না, কিন্তু অ্যাজ এ ম্যান আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। মানে শ্রদ্ধার এমন একটা জায়গায় উনি আছেন যেখানে আর কাউকে নয়। উনি সত্যি আমার কাছে খুব শ্রদ্ধেয় বিকজ অফ ওনার ক্যারেক্টার, ওনার অ্যাটিটিউড, ওনার মানসিকতা। তুমি একটু যদি খোঁজ খবর নাও বা একটু চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে এই যে ছোটদের জন্য লেখা, ওগুলো পড়ে কি উপকৃত হয়েছে তুমি ভাবতে পারবে না। ওটা লেখাটা এমন ভাবে লিখেছে একটা বইতে, তখন ওই খেলার আসর বেরোতো, তাতে এমন ভাবে লেখা যে বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। এই যে উইং প্লে এখন যারা করে, তারা উইং থেকে ডেলিভারি করা বা একটা ড্রিবল করে বিট করা, উনি ওই ছোট্ট জিনিসগুলোকে কি সুন্দর বলতেন যে একটা 1:1 ড্রিবল করার জন্য প্রথমে দরকার একটা ফেইন্ট, বডি ঝোকানো, সেকেন্ডলি দরকার একটা স্ট্রোক, থার্ডলি যেটা দরকার সেটা হচ্ছে একটা স্পিড। এবং এই যে পার্ট করে বোঝাতো না ওই এতে আর্টিকেলটাতে, বিশ্বাস করো পড়ার পরে আমাদের কোনো আমি প্র্যাকটিক্যালি ওনার ওই লেখাগুলো আমি একটু আগে ওই পুরোনো খাতাগুলো বার করছিলাম, পেজগুলো লাল হয়ে গেছে, কিন্তু সেখানেও এসো আমরা ফুটবল খেলি, চলো ছোটদের জন্য, চলো এসো ফুটবল খেলি,
ওই আর্টিকেল গুলো আঠা দিয়ে লাগানো আছে। আমার এই সমস্ত পাগলামি ছিল ছোট থেকে। আমি দিয়েগো মারাদোনার ছবি, প্রদীপদার মনে করো কোনো আর্টিকেল, সুরজিৎদার আর্টিকেল তো সব ছাপা আছে একদম আঠা দিয়ে আটকে রাখা, এবং ওগুলো পড়তাম। খেলোয়াড় লাইফে ওগুলো খুব কাজে আসতো খুব। এবং ওই যে একদিন শুনেছিলাম না যে সুরজিৎদা খেলাধুলো নিয়ে পড়াশুনো করতেন, খেলাধুলো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা, মানে একটা ছেলে যেরকম বই খাতা নিয়ে পড়াশোনা করে, উনি খেলাধুলো নিয়ে খুব পড়াশোনা করেন। এবং যার জন্যই ওনার খেলার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, কিন্তু ওনার খেলাটা যে সকলের থেকে আলাদা ছিল সেটা অন্তত সবাই বোঝে বা সবাই জানে। এই ধরনের ফুটবলার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবলে, এই ধরনের মানুষ আর এই ধরনের ফুটবলার ভেরি রেয়ার, আসবে কিনা সম্ভব। একেবারেই তাই। আমি সুজিত দাকে একটা শেষ প্রশ্ন করতে চাই। সুজিত দা, ওনার একটা সাংগীতিক একটা পরিবেশ ছিল ওনার বাড়িতে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে ওনার ছেলে নিজে খুব ভালো গান গাইতেন। আমি শুনেছি উনি নাকি নিজেও গান গাইতে পারতেন, খুব ভালো ওনার গানের গলা ছিল। এই ব্যাপারটা তোমার কি কিছু জানা আছে? তুমি কি কিছুটা বলতে পারবে আমাদেরকে? না, সুরজিৎদার ছেলে ছোট থেকে গান করতো আমি শুনেছিলাম। তারপরে পরে আমাদের এই যে তবলার, আমার ওয়াইফের যে তবলা বাজায় স্যার, তো উনিও সুরজিৎদার ছেলের সঙ্গে তবলা বাজায়। এবং তার পরবর্তীকালে সুরজিৎদার ছেলে মানে গানে কতটা কি করেছে সেটেল হয়েছে, আমি ঠিক সেটা আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। বাড়িতে যে গান বাজনার চর্চা আছে সেটা আমি বহুদিন আগে জানতাম। গান বাজনার চর্চা আছে বহুদিন ধরে জানতাম, ছোট থেকে সুরজিৎদার ছেলে ছোট থেকেই গান বাজনা করে। তো পরবর্তীকালে ওনার ছেলে কিন্তু, সুরজিৎদার ছেলে কিন্তু খুব ভালো গান করে। আমার অফিসে বিভিন্ন অনুষ্ঠানে এসে গেয়ে গেছে। ছেলেটি ভালো গান করে। এখন কি অবস্থায় আছে আমি ঠিক জানা নেই আমার। ক্লাসিক্যাল সিঙ্গার। ক্লাসিক্যাল। বাহ, চমৎকার বললে। সত্যি আমরা মানে সুরজিৎদার মতো একজন মানুষকে, ফুটবলার তো অবশ্যই উনি বিরাট বড় মাপের, ওনার ফুটবল কৃতিত্ব মাপার মতো আমাদের ধৃষ্টতা, সেই যোগ্যতা আমাদের কোনোটাই কিছু নেই। কিন্তু মানুষ হিসাবে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, কুমারেশ দাও যে বিষয়টার উপরে জোর দিলেন, তিনি নিজে সুরজিৎদাকে বিশাল বড় মনের একজন মানুষ হিসাবে তিনি তার পরিচয় পেয়েছেন, সেই অভিজ্ঞতা তিনি তুলে ধরলেন আমাদের সকলের কাছে। আজকে সুরজিৎ দাও তাকে ব্যক্তিগতভাবে কেমন ভাবে তার কাছ থেকে উপকৃত হয়েছেন, কতটা তার যে খেলোয়াড় জীবনের তার যে উত্থান, তার যে খেলোয়াড় জীবনে কতটা কি শিখেছেন সুরজিৎ দাকে সামনে রেখে, সুরজিৎ দাকে আইডল মেনে, সেই জায়গাটা কিন্তু সুজিত দা আজকে তুলে ধরলেন। আজকে সুজিত দাকে শ্রদ্ধা জানাতে পেরে মানে কি বলবো, এটা খুবই অল্প সামান্য একটা জিনিস হলো, কিন্তু সুজিত দাকে শ্রদ্ধা জানানোর মতো সেই যোগ্যতা বা মাপকাঠি আমাদের আছে কিনা আমরা সেটা জানি না। কিন্তু তবু কোথাও মনে হলো একটা ভেতর থেকে, একটা অন্তর থেকে একটা বেদনা অনুভব করেছি আমরা, যার জন্য আমরা মনে করলাম যে সুরজিৎদার মতো কিছুদিন আগে আমরা সুভাষ ভৌমিক চলে গেছেন, তার স্মৃতিতেও আমরা একটা স্মৃতিচারণার অনুষ্ঠান করেছিলাম। আজকে আমরা বেদনার থেকে, ভেতরে একটা অন্তরের বেদনা থেকে এই অনুষ্ঠান আয়োজন করার তাগিদ একটা অনুভব করেছি। হ্যাঁ দাদা, এক মিনিট, আমি তুমি যে বলছো না যে জানে না ওনাকে শ্রদ্ধা জানানোর আমাদের আছে কিনা, আমি আরেকটা বলি যে সুজিত বললো না টেলিফোনের কথা, তো আমার তখন মনে পড়েছিল, বলিনি, তুমি এই কথা বলার জন্য বলি। উনি ভীষণ ডাউন টু আর্থ ছিলেন, ভীষণ ডাউন টু আর্থ। সুজিত বললো না, আমি প্রত্যেক বছর ওই 1 জানুয়ারিতে ওনাকে ফোন করতাম, হ্যাপি নিউ ইয়ার বলতাম। তারপরে বিশ্বাস করবে না, তো ফোনটা করার পরে বলতো যে তুই ঠিক মনে রাখিস না যে আমরা আছি এখনো। তা আমি বললাম যে মনে রাখার ব্যাপার নয় এটা, আমি আপনাকে হার্ট অ্যান্ড সোল শ্রদ্ধা করি। হ্যাঁ, তো আপনাকে মনে রাখার কোনো ব্যাপার নেই, ওটা অটোমেটিক। বলছে খুব ভালো থাকবি, খুব ভালো থাকবি, খুব ভালো লাগলো যে তুই প্রত্যেক বছর 1 জানুয়ারিতে ফোন করে হ্যাপি নিউ ইয়ার উইশ করিস। হ্যাঁ, এইটুকু এই অল্প সময়ে এই যে ওনার ছোটদের প্রতি একটা অপত্য স্নেহ, হ্যাঁ, বা
আন্তরিকতা, তুই করে কথা বলা, একদম তুই, সরাসরি তুই। হ্যাঁ, কখনো কোনো আর্টিফিশিয়ালিটি দেখিনি ওনার মধ্যে। হ্যাঁ, একদম অন্তর থেকে। তো এই মানুষটাকে সত্যি খারাপ লাগছে খুবই, যে কত বয়স্ক বয়স্ক লোক, হ্যাঁ, অনেক রোগ বিরোগ নিয়ে তারা বেঁচে আছে বা তাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, আমি চাইছি না কারোরই কিছু হোক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই লোকটা হঠাৎ করে চলে গেল। আর তার থেকেও খারাপ লাগে কি বলতো, ওই যে 86 সালে ওনার সঙ্গে খেলার একটা সুযোগ এসেছিল, ওই ইম্যাচিওর ব্রেনে ওটাকে মিস করেছি। তখন আমার উচিত ছিল, আমি যেরকম এখন ছেলেকে বলি যে তুই নিজেকে তৈরি করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, বড় কিছু করার থেকে বা কোনো কিছুর পেছনে ছোটার থেকে নিজেকে তৈরি করাটা, আগে নিজেকে তৈরি করাটা নিরলস সাধনা যাকে বলে। আমি এখন বুঝি যে তখন আমার ব্রেনটা, যেহেতু আমার খেলাধুলার ব্যাপারে আমার বাড়ি সেই একটা বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি আসে, তখন আমার উচিত ছিল যে এই সুযোগটাকে, আমি হয়তো যে সুজিত বললো না যে তখন সুপার ডিভিশন ছিল, জর্জ টেলিগ্রাফ নিচের ডিভিশনে ছিল, তো আমি ওই প্রত্যাশার থেকে যে আমি হায়ার ডিভিশনে খেলবো, লোয়ার ডিভিশনে খেলবো না। কিন্তু তখন আমি ভাবতেই পারিনি যে সুভাষ ভৌমিক এর মতন লোককে আমি প্রত্যাখ্যান করছি বা সুরজিৎদার সাথে একসঙ্গে খেলার সুযোগটাকে হাতছাড়া করছি। এইটা আমার খুব খারাপ লাগে। আর আরেকটা জিনিস খারাপ লাগে, এই ধরনের লোক, বিশ্বাস করো, একদম মানে সরাসরি বলছি, অনেক অনুপযুক্ত, অযোগ্য ফুটবলার রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে, পাবে। এই লোকটা কোনোদিন রাষ্ট্রীয় পুরস্কার পেল না। না, এটা একটা কিন্তু বড় বেদনার একটা ব্যাপার। এবং এই লোকটাকে, যেই লোকটা বাচ্চাদের জন্য করতে চায়, যেই লোকটা বাচ্চাদের ভালোবাসে, তাকে সেইভাবে কেউ ইউটিলাইজ করলো না। এটা খুব আফসোসের জায়গা। আমি শেষ দেখেছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে, সেটা একটা তিনি পেয়েছেন। এছাড়াও আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য থেকে বলতে পারি আমি সারা জীবনে পুরস্কারের কথা বলেছি, উনি কিন্তু যোগ্য ছিলেন, উপযুক্ত ছিলেন। আমার সাধারণ, একদমই তাই, আমি তোমার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। আজকে সেটা প্রমাণিত। দেখো আজকে সবাই ওনার যোগ্যতা নিয়ে কত কিছু লিখছে, কত কিছু বলছে, অথচ আমরা এই লোকটাকে দিইনি, কিন্তু এই লোকটা রাষ্ট্রীয় পুরস্কার পায়নি। অন্তত রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া মানে একটা মানে নিদেন পক্ষে পদ্মশ্রী তাকে দেওয়া হয়নি, এটা সবথেকে এটা আমাদের ব্যর্থতা। নিদেন পক্ষে ওনার অর্জুনও, অর্জুন তো অবশ্যই, কিন্তু পদ্মশ্রীও তার একটা সেখানে তো একদমই তাই, একদমই তাই। অর্জুনই অর্জুনটাই পায়নি, তো আর পদ্মশ্রী কি করে আশা কি বলবেন? একেবারে এই জায়গাটা খারাপ, এই জায়গাটা খুব খারাপ লাগে যে এই ধরনের উপযুক্ত যোগ্য মানুষকে আমরা একটা রাষ্ট্রীয় পুরস্কার দিতে পারিনি। সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিক, প্রশান্ত ব্যানার্জি, এদের তো পাওয়া উচিত। একদমই তাই। ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, এরা পাবে না, এরা এখন দেশে পেয়ে যাচ্ছে। যাই হোক, সত্য সেলুকাস বলে গেছেন, কি বিচিত্র এই দেশ। এটা তো এটা চলতেই থাকবে, কে পুরস্কার পাবেন, কে সম্মান পাবেন, সরকারি সম্মান, এগুলো সম্পূর্ণ না সুদীপ্ত, তাতে ওনার মতন ব্যক্তিত্বে না, একদমই যোগ্যতা ছোট হয় না, একদমই ওনার যোগ্যতা কমে যায় না, তাতে কিছু যায় না। একদমই তাই, কোনো দুঃখ প্রকাশ করেনি, প্রত্যাশা করেনি। সুরজিৎদার মতো কোন ফুটবলারের কোনো সম্মান এর দরকার নেই যে সেটা তাকে হাইলাইট করবে বা তার যোগ্যতাকে বাড়িয়ে তুলবে। সুদীপ্ত, আমি একদিন ওভার টেলিফোন ওনাকে বলেছিলাম, আপনার মন খারাপ হয় না যে কত অযোগ্য প্লেয়ার অর্জুন পাচ্ছে, রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে? বলছে যে কুমারেশ, ফুটবল খেলে যে এত সাধারণ মানুষের ভালোবাসা পাবো, চাকরি পাবো, এত সম্মান পাবো, এটাই কোনোদিন ভাবিনি। তো যা পেয়েছি, ভগবান যা দিয়েছেন তাতে আমি খুশি, বিশ্বাস করো। গ্রেট ম্যান মানে কি বলবো, তারা এরকম ভাবেই মনে হয়, বড় মনের মানুষ, মহান মানুষরা এরকম ভাবেই ভাবেন। তারা অত্যন্ত নির্লোভ হয়, তাদের কোনো চাহিদা থাকে না কারোর কাছ থেকে, শুধু মানুষের ভালোবাসা, সেটাতেই তারা আপ্লুত, তারা ধন্য নিজেদেরকে মনে করেন। এর থেকে আর বড় কিছু হয় না। সব থেকে বড় ভালোবাসা তো মানুষের, সব থেকে বড় সম্মান তো মানুষের দেওয়া। ওই জন্যই মোহনবাগান ডেতে
মনমার ড্রেসিং রুমে এক ঘর প্রাক্তন খেলোয়াড়দের মাঝে একমাত্র ওনাকেই পায়ে হাত দিয়ে নমস্কার করতাম। এই মানসিকতার জন্য। একেবারেই তাই। সুজিত দাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কুমারেশ দাকে অনেক ধন্যবাদ। আজকে স্মরণে সুরজিৎ অনুষ্ঠানে তোমরা হাজির হয়েছো, তাকে শ্রদ্ধা যৎকিঞ্চিত আর কি আমরা যা বলতে পারি, মানে তার মতো সমুদ্র, বিরাট একটা ফুটবলের সমুদ্র যদি আমরা বলি, তিনি একটা সমুদ্রই বলা যেতে পারে তাকে। তো সেখান থেকে তোমার জন্য ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে সত্যি আমরা নিজেরা ধন্য, এবং তোমাকেও অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। এই মাপের একজন মানুষকে জানি না আমরা কতটা তাকে ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম। ঠিক তোমার জন্যই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম এই মাপের একটা মানুষকে।